হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবিউর আন্ডারে পড়ছো, তোমাদের থার্ড সেম মেজর 3 যে পেপার রয়েছে সেখান থেকে আজ যে টপিকটি নিয়ে আমি আলোচনা করব। দেখবে তোমাদের বাংলা যে সাহিত্য রয়েছে, বাংলা সাহিত্যে দুটি প্রতিষ্ঠান, তার সঙ্গে রাজা রামমোহন রায় কিন্তু রয়েছে। তো সেই টপিকটি থেকে আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আমি, সেটা হচ্ছে বাংলা গদ্য সাহিত্য বিকাশে বা বাংলা সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। ঠিক আছে, তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। দেখো, আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে কিছু ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে, তাদেরকে বলি, তোমরা যারা যারা থার্ড সেমে পড়ছো, তোমাদের কোর্স ফি রয়েছে 599। ঠিক আছে, তার সঙ্গে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে, এতটুকুনি তোমাদের জানানো ছিল। ঠিক আছে, দেখো তাহলে আজকের আলোচনার বিষয়টি আমি শুরু করছি। প্রথমে বলেছি বাংলা সাহিত্য বিকাশে রাজা রামমোহন রায়ের যে অবদান, সেই অবদান সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে আজ তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো, দেখা যাচ্ছে বাংলা গদ্য সাহিত্য যে বিকাশ, সেই বাংলা গদ্য সাহিত্য বিকাশ মিশনারিরা কি করেছিলেন, দুটি প্রতিষ্ঠান তৈরি করেছিলেন এবং সেই প্রতিষ্ঠান দুটিকে কেন্দ্র করে কিন্তু বাংলা গদ্য সাহিত্যের বিকাশ শুরু হতে চললো। তো সেখান থেকে আমরা দেখবো মিশনারিদের পর রামমোহন রায় বাংলা গদ্যকে কয়েক পদক্ষেপ এগিয়ে নিয়ে গেলেন। আমরা দেখবো রবীন্দ্রনাথ যে রয়েছে তাকে রবীন্দ্রনাথ যে আছে, তিনি রামমোহন রায়কে ভারত পথিক উপাধিতে ভূষিত করেছেন। ঠিক আছে, এই জায়গাটা আমরা ভালো করে দেখবো। এই যে ভারত পথিক যে উপাধি আছে, এই ভারত পথিক উপাধিতে কাকে ভূষিত করা হয়েছিল? রাজা রামমোহন রায়কে। এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, ভারত পথিক উপাধি কে দিয়েছিল রাজা রামমোহন রায়কে? রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ভারত পথিক উপাধি দিয়েছিল রাজা রামমোহন রায়কে। দেখো কি বলছে, রবীন্দ্রনাথ এই মন্তব্য যথার্থ ছিল, কারণ রামমোহন রায় কি করেছিলেন, তিনি সমাজ সংস্কারের পাশাপাশি সংস্কারমূলক যে বেশ কিছু বই কিন্তু তিনি লিখেছেন। মানে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেটা যথার্থ ছিল। আমরা দেখবো সমাজ সংস্কারমূলক যে বিভিন্ন লেখনী, সেগুলি লেখার পাশাপাশি তিনি কি করেছেন, সংস্কারমূলক বিভিন্ন বইও কিন্তু তিনি লিখেছেন। না কি বলছে, ফলে আমরা দেখবো যে সাহিত্যের শিল্পশ্রী এবং কাব্য সুষমা তার রচনায় অনুপস্থিত কিন্তু ছিল। তবুও ঈশ্বরগুপ্ত লিখেছেন। দেখো, ঈশ্বরগুপ্ত আবার তার লেখনী সম্পর্কে কি লিখেছেন, তারপরে ঈশ্বরগুপ্ত লিখেছেন যে দেওনজি জলের ন্যায় সহজ ভাষা লিখিতেন, তাহাতে কোনো বিচার বা বিবাদ ঘটিত বিষয় লেখায় মনের অভিপ্রায় এবং ভাব সকল অতি সহজে স্পষ্ট প্রকাশ পায়। তা আমরা দেখতাম তিনি যে সমস্ত বিষয়গুলি লিখতো বা যেই ভাষায় লিখতো, তার মনের যে ভাব, সেই ভাবগুলি কিন্তু খুব সহজে তিনি ফুটিয়ে তুলতেন। তারপর বলছে এর জন্য পাঠকেরা অনায়াসে তার হৃদয়ঙ্গম করিতেন, কিন্তু সেই লেখার শব্দের বিশেষ পরিপাট্য এবং তাদৃশ্য মিষ্টতা ছিল। ঠিক আছে, আমরা দেখবো তার লেখার মধ্যে নিজের একটা সুন্দর যে আর কি বিশেষ পরিপাট্য, ভাষার শব্দের যে বিশেষ পরিপাট্য, সেই পরিপাট্য এবং তাদৃশ্য মিষ্টতাও কিন্তু তার লেখনীর মধ্যে আমরা দেখতে পারবো, যার ফলে যারা পাঠকরা তার লেখনীগুলি যে রয়েছে সেগুলো পাঠ করতো, তারা খুব সহজে তার হৃদয়ঙ্গম করতে পারতেন। ঠিক আছে, দেখো তারপর কি বলছে, রামমোহন প্রথমে কিছু গ্রন্থ অনুবাদে নজর দিয়েছিলেন। কি বলছে, যেমন অনুবাদমূলক গ্রন্থ, তার অনুবাদকমূলক গ্রন্থগুলি আমরা দেখব। তিনি যে সমস্ত অনুবাদকমূলক গ্রন্থগুলি লিখেছে সেগুলি রয়েছে অনুবাদমূলক গ্রন্থ, সেগুলি রয়েছে বেদান্ত সার। ঠিক আছে, এই জায়গাগুলো একটু ভালো করে দেখবে। তার অনুবাদমূলক গ্রন্থ যে আছে সেটা রয়েছে বেদান্ত সার একটা, আর আরেকটা রয়েছে বেদান্ত গ্রন্থ। এই দুটি অনুবাদমূলক গ্রন্থ কিন্তু তিনি লিখেছেন। বেদান্ত সার আমরা দেখবো 1815 সালে তিনি লিখেছেন। তারপর রয়েছে বেদান্ত গ্রন্থ, যেটা 1815 সালেই লিখেছেন, মানে একই সালে দুটি গ্রন্থ লিখেছেন। তো এই গ্রন্থ দুটি সম্পর্কে কি বলেছে, যে এই সব অনুবাদের মধ্যে দিয়ে তিনি বাঙালিকে ব্রাহ্ম ধর্মের প্রতি আকৃষ্ট করতে চেয়েছেন। আমরা দেখব তার এই সমস্ত অনুবাদমূলক যে গ্রন্থ রয়েছে, এরই প্রচারে তার আসল উদ্দেশ্য কি ছিল, বাঙালি যে রয়েছে সমাজ, তাকে কি করবে, ব্রাহ্ম সমাজ যে রয়েছে তার প্রতি আকৃষ্ট করা। ঠিক আছে, দেখো কি বলছে, তবে ধর্মীয় গোড়ামি রামমোহন রায় কখনোই ছিল না। কি বলছে, তিনি কখনোই ধর্মীয় গোড়ামি ছিলেন না। তবে আমরা দেখব
অনুবাদ কর্মভাষাকে সরল ভাষায় চেষ্টা করলে বহু ক্ষেত্রে কিন্তু গম্ভীর থেকেই গেছে। মানে তিনি ভেবেছেন যে সরল ভাষায় খুব সুন্দরভাবে তা দেবে, কিন্তু তার বিভিন্ন ভাষার ক্ষেত্রে কিন্তু গম্ভীরতা আমরা দেখবো বর্তমান ছিল। তো কি বলছে, আসলে তা ছিল যুগরুচির প্রভাব, মানে সেই সময় যুগের যে ব্যবস্থা ছিল বা যে সমাজ ছিল তারই কিন্তু সেটা প্রভাব ছিল। দেখো কি বলছে, রামমোহন রায় গদ্য সম্পর্কে সুকুমার সেন লিখেছেন, রামমোহন রায় যে গদ্য লিখেছেন তার সম্পর্কে সুকুমার সেন লিখেছেন। কি বলছে, গির্জা ও পাঠশালার বাইরে অনিয়া বিচার বিশ্লেষণে উচ্চতর চিন্তায় মোহন হিসেবে প্রথম ব্যবহারে লাগিয়া বাঙ্গালা গদ্যজাতকে তুলিলেন আধুনিক কালের পুরো ভূমিকায় সবচেয়ে শক্তিশালী ও মনস্তত্ত্বী ব্যক্তি রামমোহন রায়। মানে বাংলা গদ্য সাহিত্যকে একটা আধুনিকতার পরিচয় কিন্তু আর কি লিখেছেন তিনি তার বিভিন্ন লেখনীগুলির মধ্যে। তার সম্পর্কে কিন্তু সুকুমার সেন তাই বলেছেন। ঠিক আছে, দেখো এরপর আমরা দেখব তিনি অনুবাদমূলক গ্রন্থ যে রয়েছে সেই অনুবাদমূলক গ্রন্থ তিনি দুটা লিখেছেন। তারপর তিনি কি করেছেন, 5টি উপনিষদ, ঠিক আছে, এর পাশাপাশি কি 5টি উপনিষদ কিন্তু তিনি লিখেছেন। তার সঙ্গে বিতর্কমূলক গ্রন্থ রচনাও কিন্তু তিনি মন দিয়েছেন। এই বিতর্কমূলক যে গ্রন্থ আছে এর মধ্যে যেগুলো ছিল সেগুলোর নাম আমি এক এক করে বলে দিচ্ছি। একটা রয়েছে ভট্টাচার্যের সহিত বিচার, যেটা 1817 সালে তিনি লিখেছেন। ঠিক আছে, তারপর আরেকটা রয়েছে গোস্বামীর সহিত বিচার, যেটা 1818 সালে তিনি লিখেছেন। তারপরে আরো রয়েছে দেখো কবিতাকারের সহিত বিচার, যেটা 1820 সালে তিনি লিখেছেন। তারপরে রয়েছে সহমরণ বিষয়ক প্রবর্তক নিবর্তক সংবাদ। এই পাঁচটা আর কি বিতর্কমূলক গ্রন্থ যে রয়েছে এই গ্রন্থগুলি কিন্তু তিনি লিখেছেন। মানে তার এই যে গ্রন্থগুলো বিভিন্ন যে রয়েছে বিতর্কমূলক গ্রন্থ, অনুবাদমূলক গ্রন্থ যে রয়েছে এগুলো দিয়ে কিন্তু তোমরা একটু নজর দিবে ভালো করে, এগুলো তোমাদের শর্ট কোশ্চেনে এসে থাকে। ঠিক আছে, দেখ তারপর কি বলছে, বাদ প্রতিবাদের পাশাপাশি তর্কের গদ্যকেও সে স্বচ্ছ হতে পারে তা তিনি খুব সুন্দরভাবে দেখিয়েছিলেন। তাও কি বলছে, এক যুক্তিবোধ নিয়ে তিনি বাংলা গদ্যে অবতীর্ণ হয়েছেন। তাই আমরা দেখবো রামমোহন রায় বাংলা গদ্যকে একটা গ্রানিট স্তরের ওপর দাঁড় করিয়ে দেন। আমরা দেখবো যে রামমোহন রায় যে আছে তিনি গদ্যের সামান্য নিদর্শন দেওয়া যাক সত্তা বছর হইতে অধিক কালে দেশে ইংরেজদের অধিকার হইয়াছে, তাহাতে প্রথম 30 বছর তাহাদের বাক্যের এবং ব্যবহারের দ্বারা ঈর্ষা সর্বত্র বিখ্যাত ছিল। মানে তার লেখনী যে রয়েছে তার লেখনী সম্পর্কে লাস্টে তিনি বলেছেন যে 100 বৎসর হইতে অধিক কালে এদেশে ইংরেজদের অধিকার হইয়াছে, তাহাতে প্রথম 30 বছর তাহাদের বাক্যের ও ব্যবহারের দ্বারা ইহা সর্বত্র কি বিখ্যাত। মানে তার লেখনীগুলি যে রয়েছে সেই লেখনীগুলি কিন্তু বিখ্যাত হয়েছে। ঠিক আছে, তো আজ রামমোহন রায়ের যে গদ্য ছিল সেই গদ্য সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।